আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি হার স্বীকার করছি আমার মহারানী, তুমি রুদ্রকে ফোনটা দাও। আমি মুচকি হাসলাম। অনেকক্ষণ পর হাসছি আমি। এখন আমি উপলব্ধি করতে পারছি আয়াস নামটা আমার মুখে হাসি ফোটার কারণ। ফোনটা রুদ্রের দিকে এগিয়ে দিলাম। উনি ফ্যাকাশে মুখে ফোনটা নিয়ে ধরলেন। কেমন যেন জোর করে হাসার চেষ্টা করে পড়লেন। হ্যাঁ বল। ওপাশ থেকে কিছু বলতেই রুদ্র বলেন, টেনশন নিচ্ছিস কেন? আমি আসছি আনিশাকে নিয়ে, ওকে সাবধানেই নিয়ে আসবো। আফটার অল তোর বউ বলে কথা, ওর কিছু হলে তো আমাকে খুন করে ফেলবি নিশ্চিত। বলেই হেসে ফোন কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন উনি। আমার দিকে এক নজর তাকিয়ে বললেন, আমি জানতাম না তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, জানা উচিত ছিল। যদিও তোমার নাম আমি আয়াসের মুখে শুনেছি, কিন্তু তোমার ছবি দেখা হয়নি কখনো। সামনাসামনি দেখার সৌভাগ্য হয়ে গেল। যাওয়া যাক। আমি মাথা দুলিয়ে মৃদু হাসলাম। অবশেষে আয়েশের কাছে যেতে পারবো আমি। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। গাড়ি থেকে নামতে গিয়েও ধরে ফেলেন রুদ্র। আমার দুটো হাতের বাহু ধরে আমার দিকে তাকান উনি। আচমকা আমাকে এভাবে স্পর্শ করায় দূরে সরতে চায়, কিন্তু উনি মৃদুস্বরে বলেন, সরি, বাট তুমি হাঁটতে পারবে না। আসার সময় নার্সের মাধ্যমে গাড়িতে উঠেছো, এখানে ভেতরে যেতে হবে। বাইরে তো কোনো নার্স হবে না, তাই আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমার অতিরিক্ত লাগলেও উপায় ছিল না। আমার শরীরে প্রচন্ড দুর্বল, তাই একা হাঁটার শক্তিও নেই আমার। আস্তে আস্তে হসপিটালের ভেতরে ঢুকে আসি আমরা। দ্বিতীয় ফ্লোরে উঠে শেষ প্রান্তে আয়েশের রুমে হুড়মুড়িয়ে ঢুকে পড়ি। সেই পরিচিতর মুখ, খানিকটা পাল্টেছে চেহারার ধরন। অনেকটা ঘন্টায় প্যাকাশে প্রলেপ ছড়ানো মুখে, সেই সঙ্গে হাজারো ক্লান্তির ছাপ। কপালে ব্যান্ডেজ করা, পরনে আকাশি শার্ট। এটা হয়তো হসপিটালের পেশেন্টদের ড্রেস। অনুভূতির জোয়ার বইছে মনে। আমার সঙ্গে খেলা চলছে সেই ভয়ঙ্কর অনুভূতি। হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল তা যেন থেমে গেল। হয়তো দরজা খোলার শব্দেই পিটপিট করে চোখ মেলে আয়াস, সেই তৃষ্ণার্ত চাহনি যেটা আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করেছে। আমার কেমন লজ্জা লাগবে। আপনি যদি অন্য কারোর সামনে আমাকে কাজিন হিসেবে পরিচয় দিতে পারেন, আমি কেন আপনাকে ভাইয়া ডাকতে পারি না? আপনি কাজিন হলে সেই হিসেবে আপনি আমার ভাইয়াই ডাকা উচিত, তাই না? চোখ মুখ জড়িয়ে এবার মনের মধ্যে থাকা সব রাগের সঙ্গে কথাগুলো বলে দিলাম আমি। তবুও যেন রাগ কমছে না। ইচ্ছে তো করছে আয়েশের জামার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে, আমি তোর কোন জন্মের বোন রে? বনে যদি হয় তাহলে ব্ল্যাকমেল করিয়ে জোর করে 3 বার কবুল বলিয়ে নিয়েছিলি কেন? এসব ভাবতে ভাবতে রাগে ঘামতে শুরু করলাম, আর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আয়েশের দিকে। ধীরে ধীরে আয়েশের চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। ওনার চেহারায় লাল ভাবটা গায়েব হয়ে গেল। মুখে ফুটে উঠল এক অদ্ভুত ধরনের হাসি। একটু ঝুঁকে আমার সমান হয়ে আমার সামনে বরাবর এসে ভুরু উঁচিয়ে বাঁকা হেসে বলেন, আমার তো তোমার কাজিন হিসেবে পরিচয় দেওয়ার দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে তোমার আর আমার এই সম্পর্ক যেন সঠিক সময়ের আগে বাইরে ছড়িয়ে না পড়ে, আর তোমার হ্যারাসমেন্ট না হতে হয় সেই জন্য। আর আমি মৃধাকে বিশ্বাস করি না। মেয়েটা যে হারে কথা বলে যেন পেটের ভেতর থেকে সব কথা উগলে দিতে 1 সেকেন্ডও লাগবে না। আর দ্বিতীয়টা হচ্ছে, বলেই থামলেন উনি। আমি রাগে কটমট করে বললাম, কি এমন কারণ? এবার উনি আমার আরো কাছে এসে আমার মুখে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের হাসি প্রসারিত করে বললেন, তার সিক্রেট নিশা পাখি, এর জন্য সঠিক সময় দরকার। এখন এটা বলছি না, বাট ওয়েট এ মিনিট, আই এম জেলাস। সব রাগ ঝরে গিয়ে চোখ জোড়াতে নিজের হিংসা নামক জিনিসটা লুকানোর চেষ্টায় উঠে পড়ে লেগে গেলাম। চোখ নামিয়ে নিয়ে হাতের আঙ্গুল মুখে দিতে নেব, তৎক্ষণাৎ আমার হাত ধরে ফেলেন উনি। আমার বদভ্যাস হচ্ছে চিন্তায় পড়ে গেলে দাঁত দিয়ে নখ কাটতে থাকা। সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু হলো না। আয়াস হাত নাড়িয়ে বললেন, নো নিশা পাখি, দাঁত দিয়ে নখ কাটবে আর তোমার মাথা অন্য বাহানা কিলবিল করবে না, আমি জানি সেটা হচ্ছে না। আই ওয়ান্ট টু নো, আর ইউ জেলাস? আমি উত্তর দিতে পারলাম না। উনি আমার এত কাছে থাকায় সবকিছু গুছিয়ে ফেললাম। চোখে চোখ অবধি রাখতে পারছি না আমি। আয়েশের চোখের গভীরতা আমি দেখছি। এতটা গভীরতায় ডুবে যাব আমি, সব গুলিয়ে ফেলবো। উনি আমার উত্তর না পেয়ে বললেন, আর তাছাড়া জেলাসি হলেও বাকি, তোমার কাজিন বললেও বাকি। আমি ভুলিনি, আমার কাছে খুব কম সময় আছে, সীমিত সময় রয়েছে। 1 বছর প্রায় কেটেই গেছে। মনে হচ্ছে এবার চ্যালেঞ্জে হেরে যাবে আয়াস রায়হান, জিততে পারবে না তার প্রেয়সীর মন। এবার আয়েশের চোখের দিকে তাকাতে বাধ্য হলাম আমি। ওনার প্রতিটা শব্দ আমার হৃদয়ে আঘাত হানল। সত্যিই তো 1 বছর কেটে গেছে। ভেতর থেকে কান্না বেরিয়ে আসতে চাইছে। আয়েশ একটু সরে বসলেন, অতঃপর বললেন, আর হাতে মাত্র 15টা দিন, তারপর তোমার বার্থডে। 1 বছরে যা পারিনি 15 দিনে সেটা সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না। তুমি তো একদিন আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে,
তাই আমি ডিসাইড করেছি তোমার জন্মদিনে সব থেকে বড় উপহার হিসেবে তোমায় মুক্ত করে দেওয়া যাক। খোলা পাখির ন্যায় উঠতে পারবে তুমি, আয়াসের বাধা হয়ে দাঁড়াবে। আই হ্যাপি। সব দুঃখ এসে একসঙ্গে ভিড় লাগিয়ে দিল, মনটা ভার হয়ে এলো, কান্না পেয়ে গেল আমার। উনি তো বলেছিলেন আমার কাজকর্ম ওনাকে বুঝিয়ে দেবে, আমার মনে করার জন্য কি অনুভূতি। তবে কেন উনি বুঝছেন না? তাহলে কি উনি বুঝবেন না? এসব ভেবে কান্না বেরিয়ে আসতে লাগলো। আয়েশের থেকে কান্না লুকাতে আমি মুখ ঘুরিয়ে নিলাম, চোখের কার্নিশে পানি জমে গেল। তবে কি জানো তো, আমার একটাই আফসোস, যে একটা বছর তুমি আমার কাছে থাকলে সে একটা বছর আমি তোমায় সেভ করতে পারলাম না। তো অনেক বড় অসম্মান হয়ে গেল, তাও হয়তো আমারই জন্য। বাট আই প্রমিস, ওদের বেঁচে থাকা কঠিন করে দায়িত্ব আমার। আয়েশের এসব কথায় রাগে আরো বেশি কান্না পেয়ে গেল আমার। উনি নাকি খুব বোঝেন আমাকে, এখন বলতে ইচ্ছে করছে কচু বোঝেন আমায়। কি হলো, চুপ করে গেলে যে? ওদিকে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? রক্তের ব্যাগ রয়েছে না ওদিকে? আমার দিকে তাকাও। বলেই আমার থুতনিতে এক হাত দিয়ে ধরে নিচের দিকে ফেরালেন উনি। চোখজোড়া তখন অশ্রুসিক্ত ছিল। আমার দিকে কয়েক সেকেন্ড পলকহীন নজরে দেখে হাত দিয়ে চোখ বুলিয়ে বলেন, এই অশ্রু কিসের? দুঃখ নাকি আনন্দ? আপনাকে জানতে হবে না ওসব, আমায় আমার মতো ছেড়ে দিন। বলেই নিজেকে ধাতস্থ করে ওনার হাত সরিয়ে একটু সরে বসলাম। যদিও বেডে খুব বেশি একটা জায়গা নেই, তবুও। আয়েশ আবারও আগ বাড়িয়ে বললেন, ডিভোর্স স্পেশালিস্ট লয়ারের কাছে অ্যাপ্লিকেশন পাঠাবো? চিৎকার করতে গিয়েও পারলাম না যেন। এত হৃদয় বিদারক যন্ত্রণা কেন হচ্ছে? আমি তো চেয়েছিলাম মুক্তি হতে। আমি এবার পানি ভরার চোখে আয়েশের দিকে তাকিয়ে রোবটের মতো বললাম, আপনি তো এতে তাড়াতাড়ি নিজের চ্যালেঞ্জ হেরে যাওয়ার মানুষ নন। তবে এই চ্যালেঞ্জের বেলায় কেন এমন করছেন? কেন ছাড়ছেন এত তাড়াতাড়ি? বলে নিজেই বোকা বনে গেলাম এবার। আয়াশ আমার হাত ধরে আমার কাটা স্থানগুলোতে ঠোঁট বুলাতে বুলাতে বললেন, তুমি কি চাও আমি তোমায় ধরে রাখি? আমি হাত ঝটকা দিয়ে সরিয়ে নিলাম রাগে বা অভিমানে, হয়তো বা অভিমানে। আমার আকাশটাকে আজ আয়াশ অভিমানে ভরিয়ে দিয়েছেন। সেখানে শুধু অভিমানের মেঘ ভাসছে, সেই মেঘ দ্বারা বর্ষণ হতে পারে যে কোনো মুহূর্তে। আমার এমন কর্মকাণ্ডে আমার চুলের নিচ দিয়ে ঘাড়ে হাত দিয়ে অন্য হাতটা কোমরে রেখে টেনে দিলেন নিজের একেবারে কাছে। চেপে ধরলেন নিজের সঙ্গে কোমলভাবে যাতে অন্য হাতে ব্যথা না পায়। আবার প্রশ্নবিদ্ধ করলেন উনি, কি হলো, এসব প্রশ্ন করলে চুপ হয়ে যাও কেন? উত্তর দাও। জানি না আমি, ছাড়ুন তো। আয়েশ ভাইয়া ছাড়ুন আমাকে। অকপট রাগ নিয়েই বললাম আমি। সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে ওনার এই বাঁধন ছেড়ে বের হতে চাইলাম। আয়াশ শান্ত সুরে একটু ধমক দিয়ে বললেন, হাতে লাগবে তোমার। ভুলে যেও না, স্যালাইনের মতো এই সিরিঞ্জ ফুটিয়ে রাখা আছে তোমার হাতে, হাত নাড়াবে না। আর বারবার ভাইয়া বলছো তো, তোমার খবর আছে কিন্তু। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 1 আনাও না। কাসিম বলেছেন ভালো কথা, এখন আমাকে বোনের সুখে ভাইয়া ডাকতে দিন। আয়াশ ভাইয়া। আয়াশ ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন, পানির গ্লাস হাতে নিয়ে এগিয়ে দিলেন আমার দিকে। আমি হাত বাড়িয়ে নিতে গেলেই উনি ঢকঢক করে পানি খেয়ে ফেললেন। আমি ওনার কাজে ভ্যাবাচাকা খেয়ে সরু দৃষ্টিতে তাকালাম। রাগে ফুঁসে উঠে বললাম, আপনি একটা বাজে আর অসভ্য লোক। আই নো দ্যাট, দিনে না হলেও 20 বার কথাটা শুনতে হয় আমার। নির্বিকার সুরে বললেন আয়াশ। আমার গালে হাত ছুঁয়ে স্মিত হাসি দিয়ে বললেন, পানি খাবে? আমি অসহায় চোখে তাকিয়ে মাথা নাড়ালাম। তারপরেই উনি বললেন, পানি খেতে পারবে, বাট সেটা আমার মুখ থেকে খেতে হবে, এটা তোমার পানিশমেন্ট। ওনার কথায় চোখ জোড়া কপালে উঠে গেল আমার। অটোমেটিক বিষম খেয়ে কাশি উঠে গেল আবারও। আয়েশ এবার তাড়াহুড়ো করে পানি গ্লাসে ঢেলে আমার মুখের সামনে ধরলেন। আমি পানি খেয়ে নিলাম। তারপরেই পৈশাচিক হাসি দিতেই আয়েশের কপালের ভাঁজ পড়ল। আমি কিছুটা ভাব নিয়ে বললাম, পানি খেয়ে নিয়েছি, এখন দিন পানিশমেন্ট। বলেই শুয়ে পড়লাম আমি চাদর মুড়ি দিয়ে। কারণটা হলো আয়েশের উপর এসব ব্যাপারে আমার ভরসা নেই। উনি যখন তখন এমন সব কাজ করে ফেলতে পারেন যে তখন লজ্জার সঙ্গে মিশে যেতে মন চাইবে। কিন্তু নিজের পৈশাচিক হাসি টিকল না বেশিক্ষণ। আয়াশ নিজেও চাদরের মধ্যে ঢুকে আমার ওপর বেশ খানিকটা ঝুঁকে পড়লেন। সাদা চাদর আর দিনের আলো থাকার কারণে ওনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। হাসিটা মোটেও সুবিধের নয় ওনার। ঠোঁটে ঠোঁট টিপে হেসে বললেন, আমার প্রথম পানিশমেন্ট অমান্য করে অনেক বড় অন্যায় করে, গেট রেডি ফর স্পেশাল পানিশমেন্ট। আমার ভালো লাগছে না আয়াশ, ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে। দেখুন সরুন, একটু ঘুমাবো। আমি তোমায় একবার বলেছি মাই বিউটিফুল ওয়াইফ যে সব মেলোড্রামা তুমি করতে পারো না। চোখ বন্ধ করে ফেললাম।
না, লোকটাকে কোনোভাবেই মানানো যায় না। আফটার অল ইনি একজন লয়ার, তাকে যুক্তি তর্ক আর নাটকে হারানো বড্ড মুশকিল। চোখ খুলতেই চমকে উঠলাম আমি। আমার নাকের সঙ্গে নিচের নাক ঘষে দিলেন আয়াস। ফিসফিসিয়ে বললেন, আমার হাতে এখনো 15 দিন আছে। তুমি বলেছিলে না এত সহজে চ্যালেঞ্জ না হারতে, তো চলো হারবো না তো সহজে। ইটস টাইম টু ডু সামথিং স্পেশাল। চলো এই হসপিটালে কিছু মনে রাখার মতো মোমেন্ট ক্রিয়েট করা যাক। আমি আর কিছু বলার মতোই সুযোগ পেলাম না। আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলেন নিচের সাথে। খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগলো আমার গালে। আমার ঘাড়ে নিচের ঠোঁট জোড়ার স্পর্শ দিয়ে চলেছেন একের পর এক। নিঃশ্বাস ঘন হয়ে আসছে আমার। হঠাৎ করেই দরজা খোলার শব্দে চমকে উঠলাম আমি। আয়াসকে ঠেলতে শুরু করলাম এবার। না জানি কে এসেছে। চোখ মুখ খিচে বললাম, আয়াস, কেউ এসেছে, সরে যান। আমার কথা যেন ওনার কানেই গেল না। আবার বাম গালের তিলে অনবরত চুমু এঁকে দিয়ে যাচ্ছেন উনি। ছাড়বার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। উপায় অন্তর না পেয়ে ওনার বুকে হাত রেখে সজোরে চিমটি মেরে দিতেই নড়ে চড়ে উঠে সরে গেল। চাদরটাকে বেরিয়ে বললেন, রুদ্র তুই আসলে টাইম পেলি নি আর এইটুকু তো রোম্যান্স করতে দিতে পারতি। এক আকাশ সমান লজ্জা ঘিরে ধরলো আমায়। তার মানে রুদ্র এসেছেন? এখন কি হবে? আমি তো মুখ দেখাতেই পারবো না। মনে মনে আয়াসকে শত বকা দিয়ে চাদর থেকে চোখ বের করে হালকা উকি দিতেই একটা নার্স আর রুদ্রকে দেখতে পেলাম। রুদ্র মুচকি হেসে বললেন, গেট লাগিয়েও তো দিতে পারিস ইয়ার। ওপেনলি এসব করলে হসপিটালের পুরো পাবলিক চলে আসবে ফ্রিতে রোমান্টিক সিনেমা দেখতে। আমি আর মুখ দেখাবার অবস্থায় রইলাম না। চুপটি করে খাপটি মেরে চাদরে লুকিয়ে থাকলাম। রুদ্র আবারও বললেন, তোর কিছু মেডিসিনস নিতে হবে, সেজন্য এসেছি। নয়তো কাবাব মে হাড্ডি হোনে কা মেরা কোই শখ নেই থা। আয়েশকে মেডিসিন দিয়েই বেরিয়ে গেলেন রুদ্র আর নার্স। আমি সঙ্গে সঙ্গে চাদর থেকে বেরিয়ে আয়েশের বাহুতে আঘাত করে তেজি কণ্ঠে বললাম, আপনি খুব খারাপ, সব সময় আমায় লজ্জায় ফেলেন। আয়াস এসবে হুহা করে হাসতে শুরু করলেন। রাত ঘনিয়ে এসেছে। আশেপাশে ঝিঝি পোকার ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। কেবিনে পিন পতন নীরবতা। আমার চোখে ঘুম নেই। বারবার উসখুস করছি। আয়াস চোখ বুজে রয়েছেন, হয়তো ঘুমিয়ে পড়েছেন। আমায় নিজের সঙ্গে চাপটে ধরে ঘুমিয়ে যাচ্ছেন উনি, আমার ঘুম হারাম করে। বিকেলে মা বাবা, তুষার ও মামা মামি এসেছেন দেখা করতে। চলে গেছেন। অর্ক ভাইয়াও দেখা করে সকালে চলে গেছেন। অর্ক ভাইয়াও আজ গেছেন। রয়ে গেছেন রুদ্র। একবারও বাড়ি যাওয়ার নাম করেননি উনি, হয়তো নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য। আজকাল এমন বন্ধুত্ব খুব কম দেখা যায়। ঘুম না আসার কারণ দুপুরে বলা আয়েশের কথাগুলো। ডিভোর্সের কথা বারবার কানে বাজছে। দম বন্ধ হয়ে আসছে আমার। ছটফুটিয়ে আয়েশের দিকে তাকালাম আমি। দরজার কাছের অংশ থেকে সামান্য আলো কেবিনে ঢুকছে। সেই আলোতে আয়েশের অবয়ব দেখা যাচ্ছে। আমি ওনাকে বলতে চাই নিজের অনুভূতির কথা। চিৎকার করে বলতে চাই, হ্যাঁ, আমি ভালোবাসি এই বাজে লোকটাকেই, ওনাকেই আমার চাই। কিন্তু বলতে পারি না, কারণ এমন কথা কখনো কাউকে বলিনি, এমনকি কখনো নীলাদ্রকেও বলিনি। আমি মুক্ত হতে চাই না ওনার বাহুডোর থেকে। একটু উবু হয়ে আয়েশের দিকে তাকালাম আমি। এলোমেলো চুলে হাত আলুত্ত করে ছুঁয়ে দিলাম। চুলগুলো উস্কো খুস্কো লাগছে। লোকটাকে দেখলে কেন জানি না ঘোর লাগে দুটি চোখে। নিজের অজান্তে ধীরে ধীরে নিজের ঠোঁট জোড়া আয়েশের কপালে ছুঁয়ে দিলাম। সরে আসতে নিলে আমার হাত ধরে আচমকায় নিচের বুকে ফেলেন আয়াস। চোখ মেলিয়ে বলেন, লুকিয়ে লুকিয়ে নিজের স্বামীকে চুমু খাওয়া কোনো দরকার নেই। সামনাসামনি চুমু খেলেও সে কিছুই মাইন্ড করবে না। মানে? মানেটা তো তুমি তো ভালোই জানো, কিন্তু তুমি কি কাঁদছো? তোমার চোখের পানি আমার গালে পড়েছে। কাঁদছো কেন? কি হয়েছে? কষ্ট পেয়েছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি তড়িঘড়ি করে বললেন, কি কষ্ট আমায় বলো। আপনার সেই রক্তাক্ত অবস্থার কথা মনে পড়ছে? কি করে হলো এমন? আয়েশ আমার মাথা নিচের বুকের সঙ্গে ঠেকিয়ে বললেন, বেশ লম্বা কাহিনী। এই হসপিটালে কি করে এলেন, তাও বাড়ি থেকে এত দূর? আমি দুটো কেস পেয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা নিতে হয়েছিল আমায়। যে কেস পুরোটাই সাজানো ছিল হয়তো রক্তিম বাহাদুরের লোক দিয়ে। যে কেসটা নিয়েছিলাম সেই ভিকটিম আমায় ফোন করে জানাই একটা বড়সড় প্রমাণ দেওয়ার আছে তার। সে আমায় ডাকে। আমি বিষয়গুলো স্বাভাবিকভাবে নিই, কারণ এমন আগে অনেকবারই হয়েছে। প্রমাণ নিতে আমি তার বাড়ি আসি। কজ কেসটা খুবই কমপ্লিকেটেড ছিল। তখনই যা ঘটার ঘটে। সরাসরি আমার মাথায় আঘাত করা হয়। আমি সেখানেই সেন্স হারিয়ে ফেলি। তখন আমার সেন্স ফিরে আসে। তখন আমি নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পাই আর সামনে নীলাদ্র বসেছিল।
আমার সঙ্গেও তর্ক। বলেছিল আমায় যে আমি যদি তোমায় ওর হাতে তুলে দিই তাহলে ও আমায় ছেড়ে দেবে। আমি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করাই এক পর্যায়ে আমায় মারতে থাকে নীলাদ্র। একসময় ছুরি বসিয়ে দেয় 2 বার। রিভলভার দিয়ে শুট করতে যাচ্ছিল, কিন্তু একজন এসে তাকে বলে আমি যেন পুরোপুরি প্রাণে না মেরে ফেলা হয়। ততক্ষণ আমার চোখ বুঝেই আসছিল, আর পায়ে গুলি করে দেওয়ার পর কিছুই মনে নেই আমার। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে দেখি। কথাগুলো শুনতেই ফুপিয়ে কেঁদে দিই আমি। আয়েশকে আবেশে জড়িয়ে ধরি। ওনাকে হারানোর ভয় আঁকড়ে ধরে আমাকে। কেঁদে কেঁদে থেমে থেমে বলি, কতটা নৃশংস সে, আপনাকে এভাবে মারলো। আমি তো ধরেই নিয়েছিলাম যে আপনাকে হারিয়ে ফেলবো। এত ভয় পাওয়া আমায় হারানোর? কান্না বন্ধ হয়ে যায় আমার। ছলো ছলো নয়নে তাকাই ওনার দিকে। আয়াস মাতাল দৃষ্টিতে তাকিয়ে আছেন, সেটা অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। আমার গাল স্পর্শ করে ঠোঁট দিয়ে সমস্ত চোখের পানি মুছে বলেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমায় আগেই বলেছি আমি মারা যাওয়ার আগে তোমায় খুন হতে হবে, কারণ তোমায় অন্য কারোর সাথে সহ্য করতে হবে এটা ভাবতেও পারবো না। আমি মরেও শান্তি পাবো না। শুনো না, আমি বিগ। ওনাকে থামিয়ে আমি বলি, সেলফিস। আয়াস নিঃশব্দে হেসে আমার কপাল ওনার কপালের সঙ্গে ঠেকিয়ে বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমি তোমায় ভালোবাসি। এই মনের অন্দরমহলে শুধু একজনেরই রাজত্ব, সে হলো আনিসা শাবিহা। কেবিনের বাইরে এক দৃষ্টিতে কেবিনের ভেতরটা দেখছে রুদ্র কাচের গ্লাস দিয়ে। আবছা আলোতে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। অস্পষ্ট আনিশা ও আয়েশের মুখ। আয়াস নিচের আবেশে আনিশাকে জড়িয়ে ধরে নানান রকম কথা বলছে, আর আনিশাও মাঝে মাঝে কথা বলছে। সেটা ভালোভাবে বুঝতে পারছে রুদ্র। তার কাছে এই দৃশ্যটি সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হলেও সে দেখছে। আচ্ছা, এভাবে লুকিয়ে চুরিয়ে স্বামী স্ত্রীর একান্ত দৃশ্য দেখা কি কোনো অপরাধ? হয়তো হ্যাঁ, অপরাধ। রুদ্রের এসব দেখা মোটেও ঠিক নয়। তবে সে তো এই দৃশ্য দেখছে না। সে শুধু দেখছে অস্পষ্ট আনিশাকে, যাকে স্পষ্ট না দেখা গেলেও সে দেখছে। রুদ্র মনে করে সে লুকিয়ে অন্তত তাকে এতটুকু দেখতে পাচ্ছে, সেটাই তার ভাগ্য। তাদের একান্ত দৃশ্যগুলো দেখে রুদ্র ভেতর থেকে যতটাই গুড়িয়ে যাচ্ছে, আনিশার অবয়বখানি দেখে সে ততটাই বেহায়ের মতো চেয়ে রয়েছে। এ যেন এক অসহ্য টানা পড়েন। রুদ্রের মাঝে মাঝে আয়েশকে বলতে বড্ড ইচ্ছে করে, আমি না জেনেই আনিশার প্রতি এক ভয়ানক অনুভূতি তৈরি করে ফেলেছি। সেটাকে ধ্বংস করতে পারছি না। ভাইরাসের মতো শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে সেই অনুভূতি। আনিশাকে আমি চাই। এসব ভাবতেই থমকে যায় রুদ্র। কপালে বিন্দু বিন্দু ঘাম বেয়ে গালের ছোট ছোট করে রাখা দাড়িতে এসে মিশে যায়। হালকা মোটা নাকে চিকচিক করছে ঘামের ছোট ছোট বিন্দু। মোটা ফ্রেমের চশমার আড়ালের চোখজোড়ায় এক ভয়াবহ অনুভূতি স্পষ্ট। সেটা ভালোবাসারই অনুভূতি। আনিশার দিকে নিষ্পলক চোখে তাকায় রুদ্র। লুকিয়ে লুকিয়ে কাউকে এভাবে দেখা অপরাধ রুদ্র। দিনকে দিন চোর হয়ে যাচ্ছ দেখছি। এই সময় আর এত রাতে কাউকে অ্যাকসেপ্ট করেনি রুদ্র। তাকে এভাবে হাতে নাতে কেউ ধরাতে হক চকিয়ে উঠে পিছু ফিরে তাকায় সে। স্মিত হাসি দিয়ে শিয়া দাঁড়িয়ে আছে। তাকে দেখে রুদ্র গাম্ভীর্য বজায় রেখে শান্ত হয়ে বলার চেষ্টা করে, এসব কি বলছো তুমি? এত রাতে এই হসপিটালে তুমি? আমার হসপিটালের ডিউটি কিছুক্ষণ আগেই শেষ হলো। ফোনে তুমি বলেছিলে কোথায় আছো, তাই ভাবলাম চলে আসি। একবার দেখা করে গেলে ক্ষতি কি? দেখা তো অনেক দিন হয় না। অনেক দিন? আজই তো সকালে দেখা হয়েছিল আমাদের। তুমি কি ভুলে গেছো? বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করে রুদ্র। শিয়া আরেকটু হেসে জবাব দেয়, হতে পারে, এটা তোমার কাছে হতে পারে যে আমাদের দেখা কিছুক্ষণ আগেই হয়েছিল, কিন্তু আমার কাছে তা নয়। আর কেন নয় সেটা তুমি ভালো করেই জানো। রুদ্র তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে বলে, এত রাতে এত দূর একা আসা তোমার ঠিক হয়নি। এলে সকালে আসতে। এখনই বাড়ি যাও, নাকি আমি দিয়ে আসবো? তার কোনো দরকার নেই, আমি ড্রাইভার নিয়ে এসেছি। তোমার কি মনে আছে রুদ্র, তুমি আজকে নিজে হসপিটালের ডিউটি ছেড়ে এখানে এসেছো? আবার মনে হচ্ছে রাতেও থাকবে। হ্যাঁ, মনে আছে। আমি কয়েকদিনের ব্রেক নিয়েছি ডিউটি থেকে। ভালোবাসার গভীর খাদে এমন ভাবে পড়ে গেলে যে তোমার মতো ডিউটি পাগল মানুষ ছুটি নিচ্ছে। থতমত খেয়ে যায় রুদ্র। শিয়া মেয়েটা তাকে অপ্রস্তুত করে দেয়। তবুও নিজেকে ধাতস্থ করে চশমা ঠিক করে বলে, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? চশমার আড়ালে সকলের থেকে অনুভূতি লুকাতে পারলেও আমার কাছে সেটা ধরা পড়েছে। চাপা সুরে বলল শিয়া। তার কথায় বিক্ষোভ মিশে রয়েছে। রুদ্র কিছুটা জোরে বলল, আজে বাজে কথা বলছো কেন? আমি তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য আছি, কোনো কারণ নেই। আচ্ছা তাই? ভালো ভালো বাহানা খুঁজেছো তো। কেমন আছে সে? এই কেবিনে আছে? বলা মাত্রই কেবিনে উকি দেয় শিয়া। তৎক্ষণাৎ চমকে ওঠে সে। বিস্ফোরিত চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলে, ও, ওর সাথে ওই ছেলেটাকে? ও কি তবে? ও বিবাহিত। আর ওই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড আয়াশ।
শিয়া কিছুক্ষণ চুপ করে রুদ্রের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। তার বুঝতে সময় লাগে না রুদ্রের চোখে মুখে কেন এত মলিনতা, যার প্রতি হঠাৎ করেই ভালোবাসা নামক সর্বনাশা অনুভূতি জন্মায় এবং তারপরেই জানা যায় সে অন্য কারো, তাও আবার নিজেরই কাছের কারো প্রিয়জন, সেটা মনে বড্ড আঘাত দেয়। রুদ্র কিভাবে সহ্য করে এখানে রয়েছে সেটাই ভাবছে শিয়া। রুদ্রের দৃষ্টি স্বাভাবিক। রুদ্র একবার এক বুঝে আবার খুলে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাড়ি যাও, দেখা করার হলে পরে করবো। আমার খিদে পেয়েছে, বাইরে যাব, দেখি কোনো রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় কিনা। চলো, তোমায় গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। শিয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুদ্র তার পাশ কাটিয়ে চলে যায়। তার সাথে ধরার জন্য শিয়াও পা বাড়িয়ে ছুটে যায় এক প্রকার রুদ্রের পাশাপাশি চলার জন্য।